জীবনে এরকম হয় না, হাসতে হাসতেই কেটে যায় এই গোলমাল সাজা। এই বাড়ি মনে দাগ রাখে, ও কেউ যায় কেউ ডাকে। এই বাড়ি গল্প হয়ে থাকে। ফোন রাখো, ফোনটা নিচে রাখো, গান বন্ধ করো। মেয়ের স্কুলের রেজাল্ট দেখেছো? স্কুল থেকে পাঠানো মালপত্র দেখেছো? 3 সাবজেক্টে ফেল করেছে। হ্যাঁ দেখেছি, খুব খারাপ। এটা কি করে বলবো না? পড়াশোনা না করলে প্রমোশন পাবি না। কোনো নজর নাই, শুধু ফোনবাজি আর ফোনবাজি। তোমাকে না মাসের পর মাস বলছি মেয়ের জন্য একটা প্রাইভেট মাস্টার লাগাও, নয়তো কাজ হবে না। তোমাকে ফতোয়া দিলাম, কাল বিকেল 4টার মধ্যে যদি মাস্টার ঠিক না হয় তোমার ওই ফোন ছুঁড়ে আমি পানিতে ফেলে দেবো। কিন্তু মা, ওই ফোনটা ওয়াটারপ্রুফ, কোনো ক্ষতি হবে না। চুপ করে থাক, বেশি কথা বলবি না। কাদের, এই কাদের, হাতুড়িটা নিয়ে আয় তো। রে খালাম্মা, আইতাছি। খালাম্মা, হাতুড়ি নিয়ে আইছি। শোন, কাল বিকেলের মধ্যে যদি মিলির জন্য মাস্টার ঠিক না হয় ওই হাতুড়ি দিয়ে তুই এই ফোন ভেঙে চুরমার করে দিবি। এই ফোনটা খালাম্মা কালকে হাতুড়ি দিয়া বাইরে গিয়ে ভাঙা ফেলবো। মা, ইচ্ছে থেকে বাবা নতুন ফোনই পেয়ে যাবে। আবার কথা বললাম না চুপ করে থাকতে। এত জ্ঞান পড়াশোনায় কাজে লাগাস না কেন? ফেল মেরে বসে আছিস। আমি ফোনের লাইন কেটে দেবো, ইন্টারনেট বন্ধ করে দেবো, কেউ ফোনে কথা বলবে না। ঠিক আছে, আমি দেখছি, মাস্টার দেখছি। কালকে বিকেলের মধ্যেই মাস্টার আনার ব্যবস্থা করবো। তুমি এখন যাও। যত সব মিলি, মা, তুই একটু আমার সাথে বল তো। তোর পড়াশোনা এই কেন মা? পড়াশোনা করতে তোর ভালো লাগে না? না, ভালো লাগে না, একদমই ভালো লাগে না। কাঁধে যে খালু, হাতুড়ি দিয়ে দাঁড়িয়েছিস কেন? রাখ হাতুড়ি। কি করি বলতো? কালকের মধ্যে মাস্টার না আনতে পেলে সংসারে তো অশান্তি লেগে যাবে। ছোট খালু, আমার মাথায় একটা বুদ্ধি আছে। আমি যদি একটা পিস বোর্ডে হ্যান্ডেল লাগাইয়া এরপর 2 পাশে বড় বড় এটা লিখা দিই, প্রাইভেট মাস্টার চাই প্রাইমারি স্কুলের ছাত্রীর জন্য, বেতন মাসে 2000 টাকা। এরপর এটা লই আমি যদি রাস্তার মোড়ে দাঁড়ায় নাইসা দেখাই, বাপ লোকের নজরে কি কর খালু? তোর প্ল্যানটা খারাপ না, মাসে 2000 কম হয়ে যাচ্ছে মনে হয়। এই রে কি কইলাম খালু, আমি হারা সপ্তাহ দিন রাত 24 ঘন্টা কাজ করে পাই 2000 টাকা, আর এই মাস্টার 4 দিন 3 ঘন্টা পড়ায়, এর চাইতে বেশি পাইব কেন? তাদের একটা কথা তোকে বুঝতে হবে, মাথার কাজের দাম অনেক বেশি। তার উপর পড়াতে হবে একটা ফেল করা ছাত্রী। তুই বেতনটা 3000ই করে দে। যে খালু, তো আপনার এই কথাটা মানতে পারলাম না। গরিবের কামের কোনো দাম নাই। বাবা, তোমাকে বড় চাচা ডাকছেন। ডাকছে? কেন ডাকছে? কি হয়েছে? কেন ডাকছেন সেটা আমি কি করে জানবো বলো তো? আর বড় চাচা ডাকলে তুমি এত ঘাবড়ে যাও কেন? ঘাবড়ে যাই মানে? কি বলছিস? আমার আপন ভাই যে আমাকে বড় করেছেন তার সাথে কথা বলতে আমি ঘাবড়ে যাব? না, এটা ভাবাতেই তোদের বেশি বাড়াবে। ঠিক আছে, তুমি এখন গিয়ে দেখা করে এসো। মিলি, তোর ঘরে যা, আমি একটু তোর বড় চাচার সাথে কথা বলে আসছি। বড়দা, আমাকে কি দেখেছেন? হ্যাঁ দেখেছি, বসো বসো। এত স্টিফ হয়ে বসে আছে কেন? রিল্যাক্স করে বসো। তুমি হয়তো শুনে থাকতে পারো যে সামনের মাসে আমি রিটায়ার করছি। এই দীর্ঘ 35 বছর কাজ করার পর বেকার হয়ে যাব, সেই জন্য খুবই খারাপ লাগছে। কি বলছেন বড়দা? এখানে মন খারাপ করার কি আছে?
এটা তো খুব খুশির খবর। এখন আপনি নিজের মতো করে জীবন উপভোগ করতে পারবেন। আমাদের সেলিব্রেট করতে হবে। তার মতো সেলিব্রেট? হ্যাঁ, সারা দেশের লোক কাজ করবে আর আমি ঘরে বসে বেকার হয়ে থাকবো, নাকি রাস্তা রাস্তা শীষ দিয়ে ঘুরে বেড়াবো? বড়দা, আপনি একটু ভেবে দেখুন, আপনি যদি রিটায়ার না করেন একটা লোকের চাকরি হবে না, আবার ওইদিকে আরেকটা লোকের প্রমোশন হবে না। হ্যাঁ, সেটাও ঠিক। যাই হোক, যার জন্য তোমাকে ডেকেছিলাম, তুমি আমাকে একটা স্কেডিউল করে দাও, যেখানে আওয়ার বাই আওয়ার, ডে বাই ডে, উইক বাই উইক সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে লেখা থাকবে। কিন্তু রিপিটেটিভ হলে চলবে না, তোমাকে একটু ক্রিয়েটিভ হতে হবে। ঠিক আছে বড়দা, আমি চেষ্টা করে দেখব, কিন্তু কাজটা খুব সহজ হবে বলে মনে হয় না, একটু সময় লাগতে পারে। তা লাগুক। বড় ভালো, বাইরে একজন মুরব্বী লোক খাড়া আছে, আপনার লোকে দেখা করবার চাই। মুরব্বী লোক? তুই চিনিস না? চেনা খালো। ঠিক আছে, এখানে নিয়ে আয়। আমি তাহলে আজকে উঠি বড়। মুরব্বী, ঠিক আছে। আয়। এই যে খালো। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম সাহেব। তো আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে আপনার মনে না রাখারই কথা। আমি অনেক দূর থেকে এসেছি, সেই কুটুরতলার নিবাসী। সেখানে আপনার পিতামহ একটা স্কুল প্রতিষ্ঠিত করেছিলেন, আমি সেই স্কুলের শিক্ষক ছিলাম। তো আপনি তখন ওই জেলা জজ হিসাবে ওখানে কয়েকবার ভিজিট করেছিলেন। ও আচ্ছা আচ্ছা, বসুন। তো আপনার জন্য আমি কি করতে পারি? আমি দরিদ্র মানুষ, আজকে 6 মাস হলো রিটায়ারমেন্ট নিয়েছি, কিন্তু এখনো পেনশন পাই নাই। আমি কি করে সংসার চালাবো, কি করে বাড়ি ভাড়া দেব, তাই ভেবেছিলাম একবার শহরে গিয়ে একটু তদবির করে আসি, আর প্রয়োজন হলে আপনার একটু সাহায্য নেব। অবশ্যই অবশ্যই, আপনি শিক্ষক মানুষ, তাও আবার আমার পিতামহের তৈরি স্কুলের শিক্ষক। আপনাকে সাহায্য করা তো আমার অবশ্যই কর্তব্য। ধন্যবাদ ধন্যবাদ। আর একটা অনুরোধ, আমার তো ওরকম টাকা পয়সা নেই যে হোটেল বা মেস ভাড়া করে থাকবো। আপনি যদি কয়েকটা রাত আপনার বাসায় মাথা খোঁজার ঠাঁই দেন, তাহলে অনেক উপকৃত হব, কৃতজ্ঞ থাকবো। সে নিয়ে আপনি ভাববেন না, আমার এখানে জায়গা আছে, আপনার ব্যবস্থা হয়ে যাবে। কাদের, দেখালো। তুমি ওনাকে নিয়ে গিয়ে ওই ছাদের যে চিলেকোঠাটা আছে সেখানে একটা থাকার ব্যবস্থা করে দেয়। আর কাজলকে বলবি যে আজকে রাত্রিটা উনি এখানেই খাবেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনাকে আপনার এই অনুগ্রহের প্রতিদান কি করে যে আমি শোধ করব। তবে আপনার বাড়িতে যদি প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রী থাকে তাহলে আমি পড়াতে পারি। আছে আছে, ছাত্রী আছে। স্যার, আপনি আমার লগে আহেন, রুমে গিয়ে বিশ্রাম নিবেন। ধন্যবাদ। আসুন। ছোট খালু, খবর শুনছে? মাস্টার তো পাইয়া গেছি। কি বলিস, পেয়েছিস এত তাড়াতাড়ি? কই, কোথায়? এই যে এই মুরব্বী প্রাইমারি স্কুলে পড়াইছেন, মেলা এক্সপেরিয়েন্স। খালু, আপনার ফোনের জানটা বাইতে গেল। হ্যাঁ, ঠিক বলেছিস। তুই এক কাজ কর, এক্ষুনি গিয়ে তোর খালাম্মাকে খবর দে। মুরব্বী আসেন। জি, আসসালামু আলাইকুম। আপনি বসে পড়ুন। আচ্ছা, কি ডাকছিলে কেন? কাজল, বলেছিলাম না খুব শিগগিরই মাস্টারের ব্যবস্থা করে দেবো। এই যে ইনি হচ্ছে মিলির নতুন শিক্ষক। ও, আসসালামু আলাইকুম। আপনার আসসালামু নাম? আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম সিরাজুল হক। আমি কুটুমতলার নিবাসী। সেখানে আপনাদের পিতামহরা একটা স্কুল প্রতিষ্ঠিত করেছিল, আমি সেই স্কুলের শিক্ষক ছিলাম। তো এখন রিটায়ারমেন্ট নিয়েছি। কিছু মনে করবেন না, আপনি অভিজ্ঞ লোক। তিক্ত অভিজ্ঞতা থাকায় আমি আপনাকে কিছু প্রশ্ন করব। বলুন, কোনো দ্বিধা করবেন না। আচ্ছা, আপনি কি
ইংরেজি ভাষা শেখাতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবো। আপনি এই বাক্যটা অনুবাদ করে শোনান তো। কাল থেকে ঢাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমি তার চেয়ে আপনাকে অন্য কিছু শোনাই। আমাদের শেক্সপিয়ারের সে রোমিও ও জুলিয়েট নাটকের একটা বিখ্যাত কোরাস, টু হাউসহোল্ড both alike in dignity, in a fair Verona, where we lay our sin. From ancient grudge breaks a new mutiny, where civil blood came from civil hands unclean. বাহ, অসাধারণ। From the port of আপনাকে আর বলতে হবে না, তার চেয়ে বরং আমি আপনাকে আপনার ছাত্রীর সাথে পরিচয় করিয়ে দিই। আচ্ছা আচ্ছা, মিলি, এই মিলি, এই ঘরে আয়। এই যে আপনার নতুন ছাত্রী মিলি, ওনাকে পা ধরে সালাম কর আর দোয়া চা। সালাম হ্যাঁ আলাইকুম। মামা, থাক থাক মা, পা ধরতে, পা ছুঁইতে হবে না। তুমি কোন ক্লাসে পড়ো মা? ক্লাস 5 স্যার। ও বেশ। আচ্ছা স্যার, আপনার কি মনে হয় গাছে প্রাণ আছে? হ্যাঁ, বেশ সুন্দর কোশ্চেন করেছো। গাছের প্রাণ আছে। আমাদের বিখ্যাত বৈজ্ঞানিক জগদীশ চন্দ্র বসু প্রমাণ করে গেছে গাছের প্রাণ আছে। তাহলে যদি আমি গাছের সামনে গান গাই তাড়াতাড়ি ফুল ফুটবে? হ্যাঁ, তুমি চেষ্টা করে দেখো। একদল বৈজ্ঞানিক প্রমাণ করে গেছে যে গাছের কাছে যদি কেউ মিউজিক বাজায় ওই গাছ তাড়াতাড়ি বড় হয়ে যায়। আর তুমি যদি গাছের কাছে গিয়ে গান করো, গাছের ফুল ফুটতে পারে। তুমি পরীক্ষা করে দেখো মা। আচ্ছা দেখব, আমি এখন যাই। আচ্ছা তাহলে যাও। বসুন। বুঝলেন হক সাহেব, আমরা একটা বিশাল সমস্যায় পড়েছি। মেয়ে বলে কি না, স্কুলের পড়াশোনা করতে ওর একদম ভালো লাগে না। আপনি হাসছেন কেন? আমার সেই আরেকজন বিখ্যাত লোকের কথা মনে পড়ে গেছে। ছোটবেলায় ওনার একই সমস্যা ছিল। আমি সেই রবীন্দ্রনাথের কথা বলছি। জানেন, আপনাদের মেয়েটা কিন্তু খুব প্রতিভ এবং স্মার্ট। হ্যাঁ, রিসেন্টলি ওই স্মার্ট মেয়েটি 3টে সাবজেক্টে ফেল করেছে। না না মা, মনে কষ্ট নেবেন না। সব ছাত্রছাত্রীর মন একরকম থাকে না। ওদের মনের দুয়ার খুলে দিতে হয়, তারপর ওদের মধ্যে আলো এসে পড়ে। আর সে আলো এসে পড়লে ওরা তখন পড়ালেখা করতে শিখে। আর একটা কথা হলো, বলছিলাম কি, আপনাদের বড় ভাই মাহবুব সাহেব, উনি আমার পেনশনের ব্যাপারে আমাকে সাহায্য করবে বলছেন। তারপর উনি অনুমতি দিয়েছেন কয়েকটা দিন আপনাদের এখানে থাকার জন্য। নিশ্চয়ই নিশ্চয়ই। কাদের, যেখানে ওনাকে উপরে নিয়ে গিয়ে থাকার ব্যবস্থা কর। স্যার। হ্যাঁ, বেস্ট শহীদ ভাই, বেস্ট। লাগেজটা দেখলে ভদ্রলোক কেমন গড় করে শেক্সপিয়ার মুখস্থ বলে গেলেন। আর তুমি কিনা তাকে জিজ্ঞেস করলেন একটু অনুবাদ করে শোনান, কাল থেকে ঢাকায় মুষলধারে বৃষ্টি পড়ছে। কোনো মানে হয়? হ্যাঁ, মানে হয়। গ্রামার বুঝতে গেলে ওই ধরনের বাক্য তৈরি করতে জানতে হয়। একজন ইংরেজি কবিতা আবৃত্তি করতে পারলেই গ্রামার ভালো বোঝে, সেটা আমি বিশ্বাস করি না। কি যে মুশকিল। আচ্ছা, ওনাকে মাসখানেক চেষ্টা করে দেখা যায়। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম মা। মিলি, তুমি কি করো? গাছে পানি দিচ্ছ? জি। একটা কথা মনে রেখো, গাছে পানি দিলে কিন্তু গাছ মরে যায়। স্যার, আমি এই গাছটাকে গান শোনাবো আর এই গাছটাকে ভীষণ করে বকবো। তাহলে
যে গাছটা গান শুনবে ওই গাছটা তাড়াতাড়ি ফুল ফুটবে আর অন্যটায় ফুটবে না। ও বেশ বেশ, তাহলে তুমি পরীক্ষা করা শুরু করে দিয়েছো। হ্যাঁ, তোমার খুবই ভালো আইডিয়া। তবে একটা কথা হলো কি, ওই দুইটা গাছ যদি একসাথে রাখো, একে অপরকে শুনে ফেলবে, তাহলে তুমি ফল পাবে না। এটাকে বকা দিলে এটা শুনে ফেলবে, এটারে গান শোনালে ওটা শুনে ফেলবে। কাজে তুমি দুইটা গাছকে আলাদা দুটো করে রাখতে হবে। ও, আমি তো সেটা ভাবিনি। থ্যাঙ্কস স্যার। আচ্ছা, তাহলে তাই করো। আমি যাই, তুমি তাই করো। কাদের ভাই, কাদের ভাই, কাদের ভাই, যে মিলিয়াপা ডাক্তারছেন কেন? তুমি এই গাছটাকে ওই ঘরে নিয়ে যাও আর যখন আমি বলবো ভীষণ করে বকে দাও। এই গাছটা রে? জি। কিন্তু গাছটা রে শুধু শুধু বকুম কেন? গাছটা তো কোনো অন্যায় করে নাই। এটা অন্যায় হইব না আপা? না, কিছু হবে না। আমি একটা পরীক্ষা করছি, এক্সপেরিমেন্ট। কি ফল হয় দেখি। বুঝছি আপা। আপা, আপনার মাথায় কইলাম মেলা বুদ্ধি, তো আপনি 3 সাবজেক্টে ফেল করলেন কেমনে? ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি পাখি দুবার হিলল তুলে কল্ললে চলিয়া যায় পিকো কি বা কুজে কুজে পিকো কি বা কুজে কুজে কুহু 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 গায় কি জারি কিসের লাগে প্রাণ করে হায় হায়। কাদের ভাই, যে আপা, এখন গাছটাকে ভীষণ করে বকে দাও। কি যে কয়। আচ্ছা আপা, দিতাছি। ওই হারামজাদা, কোন তরে কই, আর একবার যদি বদমাইশি করতে হুঁচি তাই ভাইঙ্গা দিব। চুপ। আবার মুখে মুখে কথা কস, পাতাগুলো সাপ্লাই দিব। ফুলও আর ফুটবো না, পাখিও আর আইব না, তখন বুঝলি মজা। বইতে দিছি আপা, কিন্তু আপা গাছটা বকতে গিয়া আমার শুধু এখান থেকে পানি চলে আসবে। শুধু শুধু গাছটাকে কেন বকতে কইলেন? গাছটা তো কোনো দোষ করে না। ঠিক আছে, ঠিক আছে, তোমাকে ওই গাছটাকে ডেলি একবার করে বকতে হবে। তবে পরের বার এত জোরে নয়, আস্তে আস্তে, কিন্তু ভীষণ করে বকে দিবে। আচ্ছা আপা, ঠিক আছে। কাদের, লিমা, তোরা কোথায় রে? কিন্তু বড় চাচা, বড় ভালো, হ্যাঁ, কিছু লাগবো? গাঁদা তো বেশ গরম। শরীরটা বড় কাইলে পড়েছে রে, মনে হচ্ছে জ্বর হয়েছে। এখানে দেখ, থার্মোমিটারটা আছে, এটা দেখ তো কত জ্বর। আর কাদের, দেখালো এই যে পাড়ার ডাক্তার আছে, কি সিম্পল, আরে সিম্পল একটা নাম হলো, হ্যাঁ?
ওকে একটু ডেকে নিয়ে আয় তো। না 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 থাক, তুই যাবি না, তুলি যাবে। জ্বরটা কত রে? জ্বরটা তো ভালোই আছে বড় চাচা, 102। বাবা তুলি, হ্যাঁ, তুই গিয়ে ওই সিম্পল ডাক্তারকে একটু ডেকে নিয়ে আয় তো। আমি এখনই যাচ্ছি। আর কাদের, দেখালো। তুই গিয়ে কাজল আর রাজ্জাককে একটু ডেকে নিয়ে আয়। আচ্ছা আচ্ছা এই শরীর খারাপ হলে একা থাকতে একেবারে ভালো লাগে না রে, এই জন্যই তো ফ্যামিলি। বড়দা, কি হয়েছে? শরীরটা পুরো দুর্বল হয়ে গেছে। একটু গরম গরম স্যুপ খাওয়াতে পারবে? আমি তো প্ল্যান করেছি আপনাকে খাসির চিংড়ি, আলু আর গাজর দিয়ে স্যুপ বানিয়ে খাওয়াবো, সঙ্গে থাকবে 2টো টোস্ট। আহা, শুনেই মনে ফুর্তি এসে গেল। আমি তবে যাই। আচ্ছা এসো। বড়দা, আপনার শরীর তো বেশ খারাপ, ডাক্তার ডেকে আনি। হ্যাঁ, এই তুলে গেছে ডাক্তার ডাকতে। তুমি একটু বসো, একটু বসো। তো তোমাকে যেই জন্য ডেকেছিলাম, যে বললাম তুমি একটা মান্থলি চার্ট বানিয়ে দেবে আমার জন্য, তো তার কিছু প্রোগ্রেস হলো? আপনি আমাকে বেশ কঠিন কাজ দিয়েছেন বড়দা। আমি 2 সপ্তাহের স্কেজুল ঠিক করি, 2 সপ্তাহে দেখি অনেক কিছুই রিপিট হয়ে যাচ্ছে। আপনি তো আবার সেটা চান না। হ্যাঁ, এসো এসো, বসো। হ্যাঁ, তোমার নামটা বেশ ভালো, সিম্পল। হ্যাঁ, কোনো কাজ নেই। এটা ভালো লাগছে। দেখো তো কি হয়েছে। কোনো চিন্তা করবেন না চাচা, আপনি রিল্যাক্সে বসুন, আমি দেখছি। জ্বর আছে? চাচা একটু জিহ্বাটা দেখুন। জোরে জোরে শ্বাস নিন। আরেকবার। খুব খারাপ কিছু নয় চাচা, আমি ওষুধ দিয়ে দিচ্ছি। তবে চাচা, আপনাকে মনে হয় নিউমোনিয়ার একটা ইঞ্জেকশন দিতে হবে। আগে নিয়েছেন কখনো? নিউমোনিয়া? হ্যাঁ, মনে তো হয় না। কোনো সমস্যা নেই, আমি নার্স পাঠিয়ে দেবো, নার্স ইঞ্জেকশন দিয়ে দেবে। তো রিটায়ার তাই না? বেশ ঝাড়া হাত পা, কোনো কাজ নেই, বেশ মজা করছেন। মজা? কি? বাড়িতে বসে রয়েছি, অকর্মণ্য, বেকার, টিভি দেখতে ভালো লাগে না, বই পড়তে মন পড়ে না। হ্যাঁ, রাজ্জাককে বললাম একটা এই মান্থলি চার্ট বানিয়ে দিতে, কত বেচারা হিমশিম খেয়ে যাচ্ছে। আপনি যে কাজ রাজ্জাক চাচাকে করতে বলেছেন, ওটা আপনার একজন প্রফেশনাল কাউকে দিয়ে করতে হবে। না হলে আপনার পছন্দ মতো হবে। ডাক্তার একেবারে কথা বলতেছে। প্রফেশনালরা সব কাজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই দিয়েও সব কাজ করে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে আমাদের ন্যাচারাল ইন্টেলিজেন্স এতই কম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করতে হবে। আচ্ছা, ওসব নিয়ে আপনাকে একদম ভাবতে হবে না। আপনি এক কাজ করুন, আপনি তুলিকে বলুন, তুলি তো কম্পিউটার সায়েন্সের ছাত্রী, আপনি ওকে বলুন আপনার কখন কি ভালো লাগে, দিনে রাত্রে কোন সময় কি করতে চান, কোনটা বেশি ভালো লাগে, কোনটা কম ভালো লাগে, তুলি সব নোট করে রাখবে। তারপর আমি আর তুলি একসাথে বসে
আপনাকে একটা ডেইলি স্কেডিউল বানিয়ে দেবো কেমন? বেশ, তুলি আর তুমি তোমরা দুজনে মিলে যা করো। মানে বলছিলাম যে এই জন্য যে এটা করলে আমার মনে হয় দুজনেরই একটা অভিজ্ঞতা হবে। পরে এরকম রিটায়ার্ড পেশেন্ট যদি আরো পাই তাহলে আমরা আরো ভালোভাবে সাহায্য করতে পারবো, তাই না চাচা? আচ্ছা চাচা, আজ আমি চলবো। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দাঁড়াও একটু দাঁড়াও। এই তোমার ভিজিটটা তো 1000 টাকা, তাই না? এই যে, হ্যাঁ চাচা, আমরা তো পাড়াতে তো আত্মীয়, টাকাটা আপনার কাছেই থাক। তুলি চলো, তোমাকে চাচার ওষুধটা দিয়ে আসি। আচ্ছা, কি বুঝলে? ডাক্তার খুবই ভদ্র স্মার্ট ছিল। হ্যাঁ, আমাদের তুলিও খুব ভালো মেয়ে, বুদ্ধিমতী। হ্যাঁ, ওরা দুজনে মিলে একসঙ্গে কাজ করবে, সেটা তো ভালো, তাই না? আর একসঙ্গে কাজ করতে করতে মনের ভালো বোঝাপড়া হয়, তাই না? বড়দা, আপনি মনে হয় একটু বেশি কল্পনা করে ফেলছেন। আপনার শরীর ভালো না, একটু বিশ্রাম নিলে আমি উঠি। ঠিক আছে। মামা, এই দিন যে একটা বায়োস্কোপ দেখাইলেন যেখানে একটা ছোট বাচ্চার সাইকেলটা চুরি হয়ে যায়, হ্যাঁ, বাইসাইকেল ঠিক। থ্যাংক ইউ স্যার। এইটা মামা আমার একদম ভালো লাগে না। ছোট একটা বাচ্চার সাইকেল চুরি করে কি হইব? একটা রিক্সা টিক্সা চুরি করতো, এটা কামের কাম হইতো। এই কাদের, তোর রিক্সা চুরি আগে তো দারুণ। আমি ভাবছি আমি যে সফটওয়্যারটা তৈরি করবো তাতে তো রিক্সা চুরির আইডিয়াটা কাজে রাখবো। শোন, চাকরি বাকরি সে এক টাইপের গোলামি, রাইট? এই বাসায় আমি ছাড়া সবাই গোলাম, তুইও একটা গোলাম। এইটা কি কইলেন মামা? আমি একটা সৈয়দ বংশের পোলা, আমি কেন গোলাম হইব? আর এই তুলিয়াপা মিলিয়াপা এরা তো পড়াশোনা করতেছেন, ওনারা কি গোলাম? আরে আজ না হোক কাল ঠিকই গোলাম হবে। গোলামের কালচার তো গোলামি তৈরি করবো, এর থেকে বেটার কি হবে? শোন, আমি যে সফটওয়্যারটা তৈরি করবো তাতে আমি দেখাবো তুই গোলামি থেকে বাঁচার জন্য কিভাবে টাকা সঞ্চয় করে একটা রিক্সা কিনেছিস। রিক্সা কিনে তুই সংসার চালাচ্ছিস একদম স্বাধীন হয়ে গেল। আর তখন এই গোলাম সেটা সহ্য করতে না পারা তোর রিক্সাটা চুরি করে নিয়ে গেল। আর তুই তো গিয়ে পুরো তুই চকরা মারামারি টিস্যু একদম পুরো তুই একটা কাজে পাবা। কিন্তু তোরা যখন মারামারি করতেছিস তোদের রিক্সার একটা ঢালু রাস্তা দিয়ে একদম সামনে গড় করে চলে যাচ্ছে। আর ওই পাশ থেকে একটা বড় ট্রাক এসে একদম চ্যাপ্টা করে দিল তোদের রিক্সা। আর তোরা তুই রিক্সার মালিক রাস্তার পাশে মাথায় হাত দিয়ে কাটতে পারে। তোদের আর গোলামি থেকে মুক্তি পাওয়া হলো না। মামা, এই কাহিনীটা মামা জব্বর হয়েছে। এইটাতে চুরি চামারি ঢিসুম ঢাসুম মারামারি কাটাকাটি সব আছে। তো এরকম একটা ফিল্ম বানানো টাকা পাবেন কই মামা? ঠিক বলছিস, তুই যে আমি একটু আপার সাথে কথা বলে দিত। আপা, তোমার সাথে একটা বিষয় কনফার্ম করার দরকার ছিল। আমাদের বাবা আমার জন্য তো বেশ কিছু টাকা পয়সা সঞ্চয় করে রেখে গেছেন তোমাদের কাছে, ঠিক না? হ্যাঁ, রেখে গেছেন। কত টাকা রেখে গেছেন আমি ঠিক জানি না। বাবা তো যে মতিগতি দেখে গেছেন, কোনো ভরসা না রেখে তুই যাতে অভুক্ত থেকে না মরিস, এই জন্য তো দুলাভাইয়ের কাছে কিছু টাকা রেখে গেছেন। শুধু তাই নয়, উনি আমাদের একান্তভাবে বলে গেছেন তুই যেন আমাদের সাথেই থাকিস। আপা, বাবা বলে গেছেন বলে যে থাকতে হবে তা তো না। তোমাদের যদি মন না চায় বলে দাও, আমি অন্য কোথাও একটা ব্যবস্থা করে নেব। মুখ সামলে কথা বলবি ফারুক, আমার মেজাজটা খারাপ করে দিবি না। তোকে আমি একবারও বলিনি এই বাড়ি থেকে বের হয়ে যেতে। বাবা তোকে পড়াশোনা করিয়েছেন, তুই MA পাস করেছিস। এখন যদি তুই চাকরি বাকরি না করে বাংলো হয়ে থাকতে চাস, সেটা তো তোর চয়েস। আপা,
তুমি খুব ভালো করে জানো এইসব চাকরি বাকরি গোলামি আমার দিয়ে হবে না। আমি একজন ক্রিয়েটিভ মানুষ, ফ্রিল্যান্সিং করে আমি একটা কিছু ব্যাগ ম্যানেজ করে নিতে পারবো। তাহলে ক্রিয়েটিভিটি প্রকাশ করে আমাদের ধন্য কর, আমরা গোলামেরা সংসারের ঘানি টেনে যাব। আপা, আমি তো একটা শর্ট ফিল্ম বানাতে চাচ্ছি, তার জন্য কিছু টাকা পয়সার দরকার লাগে। তুই আমার সামনে থেকে যা তো দুলাভাইয়ের সাথে যে কথা বল। একটা বেশ গরম হাওয়া বইছে বলে মনে হচ্ছে, ব্যাপারটা কি? দুলা ভাই, আমি ভাবছি আমার ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে একটা শর্ট ফিল্ম তৈরি করব, সেখানে সমাজের বিপরীত মানুষের জীবন সংগ্রাম তুলে ধরব। তার জন্য তো দুলা ভাই আপনার সাহায্য লাগবে। বেশ তো, বলো কি সাহায্য করতে পারি আমি? অ্যাজ অলওয়েজ প্রথম সাহায্য আপনি আমাকে টাকা দিয়ে করবেন, আর দ্বিতীয় সাহায্য কিছু লজিস্টিক্যাল সাপোর্ট অ্যারেঞ্জ করে দেবেন। তুমি তো সোশ্যাল স্টাডিজে এমএ পাস করেছো, আমার ধারণা এই ধরনের একটা প্রজেক্ট করা তোমার জন্য অত কঠিন হবে না। আর বর্দা শুনলেও অ্যাপ্রিসিয়েট করবো। লেগে পড়ো, আমরা আছি তোমার সাথে। আপা, তুমি কি মনে করো? বাবা, আমি তো শুনেই ভোর, এবার কাজ করে দেখা। দুলা ভাই, এতে কিন্তু বেশ কিছু টাকা পয়সা খরচা করতে হবে। আমি তো একটু ডকুমেন্টারি স্টোরি তৈরি করবো, আমার কিছু ইকুইপমেন্ট কেনা লাগবে, আর আমার একজন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ নেওয়া লাগবে। আপনি যদি একটু অ্যারেঞ্জ করে দেন টাকা পয়সা। পয়সা করে ইনশাল্লাহ জোগাড় হয়ে যাবে, ওইটা নিয়ে তুমি ভেবো না। চলো চা খেতে খেতে তোমার এই প্রজেক্ট নিয়ে আমরা আরো ডিটেইলে ডিসকাস করি। চলো আমি তুমি বের করে দিচ্ছি। মামা আপনি স্যার এখানে চেয়ারটা গেল। My last fashion is so weird. মামা, আপনার কপালটা খারাপ মনে হইতেছে, ভালো ক্যান্ডিডেট পাবেন না মনে হয়। তো আমি কই অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমার লন, আপনার সব কাম করে দিব, কম খরচে হয়ে যাবে। কাদের, তুই একদম চুপ কর। তোরে নিলে আমার কপাল খারাপ থেকে অফিসিয়ালি শোচনীয় হয়ে যাবে। যা, কথা না বাড়ায় যারা যারা আছে দেখে নিয়ে আসবে। আচ্ছা মামা। ম্যাডাম আসেন, এই যে মামা লাস্ট ক্যান্ডিডেট। ম্যাডাম ম্যাডাম একটু চা দিই, অনেকক্ষণ ধরে বইয়া আছেন, চা খাইলে চাঙ্গা লাগলো। না থাক, লাগবে না। চা খেলে আমি আবার বেশি কথা বলে ফেলি তো। এই গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাকে ধন্যবাদ। তো আপনার নাম তো মিস করবি আহমেদ, তাই তো? জি স্যার। স্যার, আপনি প্রথম ইন্টারভিউয়ার যে আমাকে কবরই না ডেকে সঠিক নামে সম্বোধন করেছেন। ও তাই? আপনার পড়াশোনা কত দূর মিস করবি? আমি নাট্যকলায় বিএ পাশ করেছি। এমএ করতে চেয়েছিলাম, কিন্তু সংসার চালাবার তাগিদে পড়াশোনার চাইতে চাকরিরই দরকার। নাট্যকলা, দ্যাটস রিয়েলি ইমপ্রেসিভ। আপনি এই কাজের বিবরণটা ঠিকঠাক মতন করেছেন? আমরা যা চাই তা আপনি করতে পারবেন তো? জি স্যার, এই ডকুমেন্টারি তৈরি করার প্রজেক্ট আমার খুব ভালো লেগেছে। আমি স্ক্রিপ্ট লেখায় এবং এডিটিংয়ে সাহায্য করতে পারবো। এক্সেলেন্ট, এরকম কাউকে তো আমরা খুঁজছিলাম। এই প্রথম কেউ একজনকে পেলাম যে বললো না যে স্যার ইউটিউব থেকে এডিটিং শিখে নিব। থ্যাঙ্কস গড। ইউটিউব থেকে তো আমি শুধু রান্না শিখি। এই যেমন কালকে শিখলাম কি করে রাখতে হয় ইলিশ পোলাও। মিস করবি, আপনি কিন্তু লাইন থেকে বের হয়ে যাচ্ছেন। সরি স্যার। এনিওয়ে, এবার আমরা প্রজেক্টটা নিয়ে কথা বলি। আমি যে এই শর্ট ফিল্মটা তৈরি করব, তাতে দেখাবো যে একজন সাধারণ মানুষ একটা রিক্সা কিনা স্বপ্ন মাথায় রেখে কিভাবে সে সঞ্চয় করছে। অসাধারণ স্যার। রিক্সা চড়তে না আমার খুবই ভালো লাগে। আপনার ভালো লাগে না? রিক্সা চড়তে আমারও ভালোই লাগে, কিন্তু মিস করবি, কাইন্ডলি ফোকাস। সরি স্যার। এনিওয়ে, এখানে রিক্সাটা হচ্ছে কাইন্ড অফ একটা স্বাধীনতার সিম্বল। এক্স্যাক্টলি মিস করবি, আপনি তো আমার মাইন্ড রিড করে শুরু করে দিয়েছেন। এনিওয়ে, তারপর সে যখন
স্থির হয়ে গেল, তখন একদল শত্রু তার পিছু লেগে যাবে, তাকে আবার গোলাম বানাবার জন্য। এখানে প্রশ্ন হলো, কে তাকে বাঁচাবে? এখানে কি কোনোভাবে ওই ইউনিয়ন বা কোঅপারেটিভ মুভমেন্টের কথা চলে আসবে? ঠিক ধরেছেন আপনি, ঠিকই বলেছেন। আমরা আর আজকে কথা না বাড়াই বেশি, আমরা আজকে এই পর্যন্তই থামি। নেক্সট আলাপে বাকিটা সেরে নেওয়া যাবে। আমরা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। এইটুকু যেন রেকগনাইজ করবে, সদ্য সংবাদ পত্রিকায় যারা জয়েন করেছে আপনার মাইনে কিন্তু তাদের থেকে অনেক বেশি হবে। আর কাজ কিন্তু আমরা নেক্সট রোববার থেকে শুরু করে দেব। রিপোর্টিং কিন্তু ঠিক সকাল 9টায় একদম থাকবে। জি স্যার। ঠিক আছে। আচ্ছা নীলিমা, তুমি কি তোমার বাবাকে বলেছো যে তুমি পড়তে বসলে তোমার পড়া ভালো লাগে না? হ্যাঁ, বলেছি। আবার হচ্ছে একদমই ভালো লাগে না। কি মন খারাপ হয়, দুঃখ হয়, নাকি খুব খারাপ লাগে? না, আমার অনেক রাগ। মনে হয় এই বইগুলোকে কুচি কুচি করে ছিঁড়ে ফেলতে। আচ্ছা, কুচি কুচি করে ছেড়ে ফেলতে ইচ্ছে হয়, কিন্তু ছেড়ে পেলনি কেন? মা অনেক রাগ করে। আচ্ছা, আমি যদি বলি তোমার মন যখন চাচ্ছে কুচি কুচি করে ছেড়ে ফেলতে, তুমি বইটা কুচি কুচি করে ছেড়ে ফেলো। ফেলবো? সত্যি সত্যি ছিঁড়ে ফেলবো? হ্যাঁ, তোমার মন যদি চায় তুমি একেবারে কুচি কুচি করে ছেড়ে ফেলো। কি সর্বনাশ করতেছেন? বই চিন্তাছেন কেন? বইটা ছেড়ে দাও। বইটা ছেড়ে না কেন? এটা একটা ডিটেকটিভ রোজ। পড়তে ভালো লাগে। আমি বুঝতে পেরেছি, তুমি সব বই ছেড়তে চাও না। আচ্ছা মেরিনা, বলো তো দেখি, তুমি এই যে দুটো বই ছেড়ে ফেললে, তোমার এখন কেমন লাগতেছে? মন কি খুব খারাপ লাগতেছে আর খুশি হয়েছে? জানি ফার্স্টে অনেক ভালো লাগছিল, মনে হয় আমি রিভেঞ্জ নিচ্ছি। এখন আবার একটু গিল্ট ফিল আসছে, মনে হয় আমি ঠিক আছে। দেখি তো তোমার কি করে যায়। আমি যদি তোমাকে দোকান থেকে আমরা দুজন গিয়ে যদি দুটো বই কিনে নিয়ে আসি, তাহলে তোমার মন খুশি হবে? হ্যাঁ, হবে। আচ্ছা, তাহলে আমরা তাই করি, আমরা দোকান থেকে গিয়ে দুটো বই কিনে নেব। কানগুলো দেখছে ওই ঘরে সব বই কুচি কুচি করে শিখতেছে, আর মাস্টারটা দেখে কাদের তুই যা তো মাস্টারকে এই করে আসতে হবে। দেখো স্যার,
খারাপ না ডাকতেছে। আচ্ছা চলো মিলি মা, তুমি বসো, আমি আবার কথা বলবো। ওয়ালাইকুম আসসালাম। মিলি এই বই দুটো ছিঁড়ে ফেলেছে আপনার সামনে, ব্যাপারটা কি হলো? এতেও কি শিক্ষা পেল? মাস্টার সাহেব, আপনি এটা কি করে হতে দিলেন? এতে ওর লেখাপড়ার প্রতি একটা অশ্রদ্ধা হলো না? এমনিতেই মিলি বলে ওর পড়াশোনা করতে ভালো লাগে না। এই যে আপনি শেষ কথাটা বললেন, ওর পড়ালেখা করতে ভালো লাগে না, এই সত্যের মুখোমুখি হওয়া দরকার ছিল। সব ছাত্রছাত্রীদের মনে ক্রোধ থাকে না, ওদের মন খুলে দিতে হবে। ভাই বলি, ওই 2টা বই ছেড়ার পরে ওর মন অনেকটা খুলে গেছে। এখন আমি ওকে জিজ্ঞাসা করলাম, কিন্তু ওর মন ভালো না। আমি জিজ্ঞাসা করলাম, যদি ওই 2টো বই আমরা বইয়ের দোকান থেকে কিনে নিয়ে আসি, তাহলে তোমার মন খুশি হবে, মন ভালো হবে? সে বললো হ্যাঁ ভালো হবে। তাই আমরা ঠিক করলাম, দোকানে গিয়ে 2টা বই কিনে নিয়ে আসলে ওর বাইরে বাড়িতে গিয়ে বই পড়ার প্রতি মন বসবে, বই পড়ার প্রতি অনীহা কেটে যাবে। মাস্টার সাহেব, মনে হচ্ছে আপনি একটা মনস্তাত্ত্বিক পরীক্ষা করছেন। হাজার হাজার ছেলে মেয়ে যেভাবে পড়ালেখা করে পরীক্ষা দিয়ে প্রমোশন পাচ্ছে, আমরা চেয়েছি মিলে সেভাবে পড়ালেখা করে প্রমোশন পায়। শুধু এইটুকুই। না, মন খারাপ করবেন না। সব ছেলে মেয়ের মনের দুয়ার এক থাকে না, ওদের মাঝে মাঝে ওদের মনের দুয়ার খুলে দিতে হয়, তখন আলো এসে পড়ে। আর সে আলো আসলে ওরা পড়ালেখার প্রতি মন বসে। মিলে তাই হয়েছে, মিলে ও সাহায্য ছাড়াই সে ভালো ফল করবে। আচ্ছা, আপনি এবার আসুন। আমি একটু মিলে ঘুরে যাই। জি। কি করবো? আমি ডিটেকটিভ রমেশের বই পড়তেছি। তোমার আর কি পড়া বাকি আছে? আমার একটা রচনা, একটা পেন্সিলের বা চেয়ারের অটোবায়োগ্রাফি, আত্মকথা। কিন্তু এইসব হাবি জানিকে আবার লিখতে ভালো লাগে না। আমি তোমার মনের অবস্থা বুঝতে পেরেছি। কি কি করা যায়? আচ্ছা মা, বলো তো দেখি, এই যে বইটা দেখো একটা পোকা খেয়ে ফেলেছে, বলতে পারো এটা কি পোকা খেয়েছে? ওই পোকা? হ্যাঁ, তুমি বেশ বলেছো, ঠিক বলেছো। ইংরেজিতে যাকে বলে টার্মাইট অর হোয়াইট অ্যান্টস। জানো, এই পোকাগুলোকে যদি আমরা এখন ধ্বংস না করি, তারা যেসব বাড়িঘর মাটি কাঠ বাঁশ দিয়ে তৈরি, ওরা আস্তে আস্তে ধ্বংস করে ফেলবে। বহু বছর আগে মিশরে একটা গ্রাম এই ওই পোকা খেয়ে ফেলেছে। তা কি করে হয়? হ্যাঁ, ওই গ্রামের লোকজন ছিল গরিব, ওদের মেজরিটি বাড়ি ছিল মাটি কাঠ বাঁশ দিয়ে তৈরি। ওরা দল বেঁধে গিয়ে ওগুলো আস্তে আস্তে ধ্বংস করে ফেলে। তারপর যখন বাড়িগুলো পড়ে যায়, তখন গ্রামের লোকজন পালিয়ে যায়। আরেকটা মজার ব্যাপার কি জানো, এই যে উই পোকাগুলো বাড়িগুলো ধ্বংস করে ফেলেছে, ওরা কিন্তু সবাই অন্ধ। অন্ধ মানে কিছু দেখতে পারে না? দল বেঁধে চলে কি করে? হ্যাঁ, তুমি ঠিক বলছো, ওরা অন্ধ, কিন্তু ওদের গায়ের থেকে এক ধরনের কেমিক্যালস বের হয়। ওই কেমিক্যালসের গন্ধ শুকে শুকে ওরা একে অপরকে খুঁজে পায়। তারপর ওরা দল বেঁধে গিয়ে ওই বাড়িগুলো আক্রমণ করে। আর একটা ব্যাপার হলো, ওদের যে লিডার কিন্তু চোখ এবং পাখা দুটোই আছে। ওই লিডাররা খুঁজে খুঁজে সব বের করে কোথায় আক্রমণ করতে হবে, তারপর
ওই লিডার না এসে এগুলাকে দল বেঁধে পাঠায় আক্রমণ করার জন্য। খুবই ইন্টারেস্টিং তো। ওই কোপার সম্পর্কে আমি আরো ইনফরমেশন কোথায় জানতে পারি? ও হ্যাঁ, তুমি আর আমি যখন চলো দোকানে গিয়ে তোমার ওই দুটো বই কিনে নিয়ে আসি, আর সেখানে গিয়ে আমরা উইকিপিডিয়ার উপরে একটা বই নিয়ে আসবো। চলুন স্যার, এখনই যাই, অনেক মজা হবে। হ্যাঁ চলো এখনই যাই, আমরা বই কিনে নিয়ে আসি। ঠিক আছে। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, চরণে ধরিয়া তব কহিব প্রকাশী, গোপনে তোমার। আরে সিম্পল ভাই, আপনি এইমাত্র এলেন? না, এই একটু আগে এসে বাইরে দাঁড়িয়ে তোমার গান শুনছিলাম। দারুণ গাও তুমি। কি যে বলেন, আমি এবার গাইতে পারি নাকি? ওই যখন আশেপাশে কেউ থাকে না তখন একটু গুনগুন করি। আমার কানে কিন্তু দারুণ শোনাচ্ছিল। আমি আরো ভাবলাম ভিতরে সে আরো একটা গান শোনাবার জন্য অনুরোধ করবো কিনা। আজ আর না সিম্পল ভাই, আরেকদিন হবে। আজ হবে না? আচ্ছা থাক, আরেকদিন হবে না হয়। তো তোমার বড় চাচা, উনি এখন কেমন আছেন? বড় চাচা? বড় চাচা তখন ভালোই আছেন। খুব ভালো। উনি কি উনার ওই মান্থলি স্কুলের জন্য তোমাকে অনেক ডাটা দিয়েছেন? হ্যাঁ, অনেক তথ্য দিয়েছেন, সে ডিকশনারি সাইজের তথ্য। ভেরি গুড, দ্য মোর দ্য বেটার। শোনো, আমি আর তুমি ওই ডাটাগুলো নিয়ে একদিন বসবো, ঠিক আছে? আচ্ছা ডাক্তার ভাইয়া, আমার প্রত্যেক একদমই ভালো লাগে না। এটার কি কোনো ট্রিটমেন্ট আছে? অবশ্যই আছে, কেন থাকবে না? কিন্তু তুমি যেমন শেয়ানা, তোমার ট্রিটমেন্ট করাটা একটু কঠিন হবে। চলো তোমার বড় চাচাকে গিয়ে দেখে আসি। আসসালামু চাচা, কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বসো বসো ডাক্তার, আমি এখন ভালো হয়ে যাচ্ছি। আপনার প্রজেক্টের কি অবস্থা? ডেইলি স্কেজুল তৈরি প্রজেক্টের? আরে আমার দৈনন্দিন সমস্ত তথ্য সেটা আমার এই তুলিমাকে দিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন তোমরা দুজনে মিলে করবে। আমি জানি এটা একটু সময় নেবে, তো তার মধ্যে আমি আর একটা প্রজেক্ট নিয়ে ভাবছি। কি প্রজেক্ট চাচা? দেখো ডাক্তার, এই না না তুমি বসো বসো। সারা দেশে এই মিথ্যাবাদী আর অসৎ লোকের তো কোনো অভাব নেই। তুমি সরকারি বলো আর সাধারণ লোকই বলো, অসাধুতায় ভর্তি। তার একটা ফান্ডামেন্টাল চেঞ্জ হওয়া দরকার। তো তুমি তো শুনেছো চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমি ঠিক করেছি এই প্রজেক্টটা আমি আমার পরিবার দিয়ে স্টার্ট করব। তো এই এই পরিবর্তনটা চাচা কিভাবে করতে চান? আমি চাই আমার পরিবারের সবাই সত্য কথা বলবে, অপ্রিয় সত্য হলো। কিন্তু তোমরা তো নিউ জেনারেশন, তোমাদের কথাটা তোমরা একটু বলো তো। আচ্ছা চাচা, আমার মনে হয় আমারও অপ্রিয় সত্য বলতে ভাল লাগে। তুই চুপ কর, সেটা আমরা সবাই জানি। চাচা, আমি তো এই আজকেই প্রথম শুনলাম আপনার কাছে এই আইডিয়াটা, তো আমার একটু ভেবে মতামত দিতে হবে। তবে আপাতত আমার মনে হয় আপনি ওই অপ্রিয় সত্যের কথাটা বাদ দিন, ওতে জটিলতা ও দ্বন্দ্ব পারে। আপনি বরং ফ্যাক্ট বেসিসে ট্রুথ অর লাই বিচার করে
রিওয়ার্ড আর পানিশমেন্ট বেসিসে একটা সেটেলমেন্ট করতে পারে। ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, ইয়ং ম্যান, এক্সপ্লেন মোর। হ্যাঁ আচ্ছা বলছি, শুনুন। ধরুন বাড়ির একজন আপনাকে অভিযোগ করলো যে মিস্টার এক্স তার ওয়ালেট থেকে 5,000 টাকা চুরি করেছে। এখন মিস্টার এক্সকে ডাকা হলো, বলা হলো তুমি যদি টাকা চুরি করে থাকো স্বীকার করো। ধন্যবাদ। তুমি যদি টাকা চুরি করে থাকো স্বীকার করো, তাহলে তুমি 500 টাকা বকশিস পাবে। আর যদি তুমি স্বীকার না করো এবং পরে ধরা পড়ে যে তুমি টাকা চুরি করেছ, তাহলে তোমার মাইনে থেকে 500 টাকা কেটে নেওয়া হবে। এবং এই ঘটনা যদি আরও ঘটে তাহলে তোমাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে অথবা এক ঘরে করে রাখা হবে। হ্যাঁ, কিন্তু এটা একটু জটিলতায় পৌঁছচ্ছে। তো আমি এক্সপেরিমেন্টালি যেটা ভাবছি সেটা হচ্ছে পরিবারের সবাই সোমবারে সত্যি কথা বলবে, তার জন্য রিওয়ার্ড পাবে, আর মিথ্যা কথা বললে শাস্তি পাবে। বড় চাচা, সংসার তো বিশ্বাসের উপর নির্ভর করেই চলে। বিশ্বাস না থাকলে তো সংসার চলে না। সে তুমি যতই পুরস্কার বা শাস্তির ব্যবস্থা করো। দেখেছো ডাক্তার, হ্যাঁ, আমার এই ছোট্ট মেয়েটি কত ফোড়ন দিয়ে কথা বলে, আর এই বড় মেয়েটি কত গম্ভীর উপদেশ দিয়ে কথা বলে। বড় ভালো, হ্যাঁ, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা। কি বল? আপনি কইছেন সোমবার দিন সত্য কথা কইলে পুরস্কার দিবেন আর মিছা কথা কইলে শাস্তি দিবেন। খালি সপ্তাহের অন্যান্য দিন মিছা কথা কইলে তো কোনো শাস্তি হইব না, মাফ হয়ে যাইব, তাই না? খালি ফাজলামি করার আর জায়গা পাস না? হ্যাঁ, বহিষ্কার এখান থেকে। হ্যাঁ, চাচা আমিও অ্যাকচুয়ালি তাহলে। ঠিক আছে, এসো, তোমরা সবাই এসো। তোমাদের সাথে কথা বলে আমি মনের কিছুটা খোরাক পেলাম ভাবনার জন্য। তো যাও এবারে আমি একটু ভাবি, বুঝলে, একটু ভাবি। কিরে, এত নাচানাচি করছিস কেন? কি হয়েছে? বাহ, দেখো আমি রচনায় 20 পেয়েছি। তাই নাকি? কিসের উপর রচনা লিখেছিস? উই পোকার উপরে। উই পোকার আত্মকথা? আরে আমরা তো ছোটবেলায় গরু ছাগল নিয়ে রচনা লিখতাম, আর আত্মকথা বললে কলম পেন্সিলের উপর। আচ্ছা তুলি, তোর কি মনে আছে তুই কিসের উপর আত্মকথা লিখেছিলি? আমি? হ্যাঁ, আমি তো নদীর আত্মকথা লিখেছিলাম। কিন্তু বাবা, তুমি বা আমি কেউই কিন্তু 20 পাইনি। এই ক্রেডিটটা কিন্তু মিলিকে দিতেই হচ্ছে। যার নাকি পড়াশোনা করতে একদম ভালো লাগে না, তাহলে তো মনোযোগ চিন্তা ভাবনা কোথা থেকে এলো? হ্যাঁ, মেয়েটার মধ্যে একটু পরিবর্তন আসছে মনে হচ্ছে। আচ্ছা মিলি, চল তোর বড় চাচাকে তোর এই লেখাটা দেখিয়ে দিই। বড়দা, মিলি স্কুলে রচনা লিখে 20 পেয়েছে। 20? আরে এ তো আমিও পাইনি। দেখি দেখি। বাহ, হ্যাঁ, আমার নাম টুনি উই পোকা, তোমরা আমাকে টারমাইট বলো। আমি দেখতে ছোট, সাদা আর নরম। ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। তো অনেক কিছু লিখেছি। কাজলকে বলতেই হবে যে তোমার এই মেয়েকে নিয়ে আর চিন্তার কোনো কারণ নেই। কাজলকে একটু ডাকো তো। কাজল, কাজল। বড়টা ডাকছিলে? হ্যাঁ, তোমার এই টুসটুসের ছোট্ট পাকা মেয়েটিকে নিয়ে আর চিন্তার কোনো কারণ নেই। তুমি বড়, তোমার এই বড় মেয়ের ওর ভবিষ্যৎটা নিয়ে ভাবো। তো আচ্ছা, ওই যে আমাদের ডাক্তার ছেলেটি আছে না পাড়ার, তাকে তোমার কেমন মনে হয়? ভালো, ভদ্র, বুদ্ধিমান।
হ্যাঁ হ্যাঁ, তুলি আর ওরা দুজনে মিলে আমার একটা প্রজেক্টে কাজ করবে ঠিক করেছে। তো সেটা তো ভালোই। তো আমি বলি কি, তুমি মাঝে মাঝে ওকে একটু দাওয়াত দিও, ঠিক আছে? একসঙ্গে খেতে খেতে গল্প করা যাবে। ঠিক আছে। বর্দা, আপনার এই প্রস্তাবের পিছনে কোনো ইঙ্গিত আছে বলে মনে হচ্ছে। সে তো আছেই, সেটা তোমরা বুঝে নিও। আচ্ছা, নীলিমাকে তো সিরাজুল হক সাহেব পড়াচ্ছেন, তাই না? জি। তো বেশ ভালোই উন্নতি হচ্ছে তো মনে হচ্ছে। ওনাকে একটু বলো তো যে আমি একটু কথা বলতে চাই। ঠিক আছে বর্দা, আমি ওনাকে এখনই রেখে দিচ্ছি। ঠিক আছে, দেখে দাও। আমিও আসি বর্দা। আচ্ছা, এসো। আসসালামু আলাইকুম মহসেন। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমাকে ডেকেছেন? হ্যাঁ হ্যাঁ, বসো বসো। তো আপনার তো কয়েক সপ্তাহ হয়ে গেল এই বাড়িতে, মনে হচ্ছে আপনার কাজ খুব একটা বেশি এগোয়নি। না, অ্যাকচুয়ালি একদম এগোয়নি। দুঃখের বিষয় কি জানেন, আমি প্রত্যেক দিন অ্যাকাউন্টিং এবং পেরোল অফিসে গিয়ে রিটায়ারমেন্ট আর পেনশন সেকশনের গিয়ে ধর্ণা দিচ্ছি, কিন্তু সেখানে গিয়ে আমাকে যে অসম্মান ও অবহেলার সম্মুখীন হইতে হচ্ছে তা সত্যিই বেদনাদায়ক। আমি বুঝতে পারছি। ওই অফিসের একজন অফিসার চিফতিকার ভালো অ্যাকাউন্টেন্ট ছেলেও ভালো, আমার সাথে আগে কাজ করেছিল। তো আমি ওকে একটা চিঠি লিখে দেবো, আপনি সেই চিঠিটা নিয়ে ওকে দেখাবেন, ও এইসব কাগজপত্র সব ঠিকঠাক করে আপনার ব্যবস্থা করে দেবে। ওটা তো খুবই ভালো হয়, আমি খুবই উপকৃত হব। আপনার সাথে, আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। কিরে, কি হয়েছে? ওরা ভালো খারাপ মা, একটা তাজ্জব ঘটনা ঘটছে। আমি বাজার করে ফিরতেছি, পথে দেখি একটা মানি ব্যাগ পইরা আছে, ভিতরে কোনো নাম ঠিকানা নাই। তো খালাম্মা মেলা টেহা। বলিস কি? খালাম্মা, আল্লাহ কি আমার জন্য বেহেশত থেকে এই টাকা ভরা ব্যাগ সব করে আমার সামনে এনে ফেলছে। আল্লাহ বেহেশ থেকে এই ব্যাগ তোর জন্য ফেলেনি, ব্যাগটা কেউ হারিয়েছে। কত টাকা আছে গুনে দেখেছিস? না খালাম্মা, এত টাকা গোনা যায় নাকি? তুলি, একটু গুনে দে তো কত টাকা আছে। বাবা ডিস্টার্ব করো না তো, আমি পড়ছি। আফা, একটু গুইনা দেন, নাহলে কতগুলো মানুষের ক্ষতি হয়ে যাবে। আচ্ছা দে। ব্যাগে তো কোনো নাম ঠিকানা নাই, তখন কি করবো? আচ্ছা তুই এক কাজ কর তো, বড় চাচার সাথে যে কত টাকা? 23, 24, 25, 25,000 আছে। আফা লন, বড় চাচারে গিয়া করি। বললাম না পড়াশোনা করছি, তুই নিজে গিয়ে বল। আফা আপনি একটু চলেন, বড় খালু আমার কথা বিশ্বাস করবে না, মনে করবে টাকাটা আমি চুরি করছি। ঠিক আছে চল। কি চাই? বড় খালু, আজ মঙ্গলবার, কিন্তু আমি মিছা কথা কইতাছি না, এই টাকাটা আমি রাস্তায় কুড়ায় পাইছি। তো কি বলতে চাই রে? বড় চাচা আজ কাদের বাজার থেকে ফেরার পথে ওই মানি ব্যাগটা কুড়িয়ে পেয়েছে। ওর মধ্যে 25,000 টাকা আছে, কিন্তু কোনো নাম ঠিকানা নেই। এখন এই টাকাটা নিয়ে কি করা যায় সেটাই আলোচ্য বিষয়। শোন, তোরা ওই পাড়ার থানা সেখানে যা, লস্ট অ্যান্ড ফাউন্ডে রিপোর্ট কর। ওরা একটা পাবলিক নোটিশ দেবে, সেখানে বলে দেবে যে যার ব্যাগ সেই যাতে প্রমাণ সহ নিয়ে
সেটা নিয়ে। আচ্ছা, তো পুলিশ কি টাকাটা রাইখা দিব নাকি অন্য কেউ এসে নিয়ে যাবো কাল? না, গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী ওরা যদি 1 মাসের মধ্যে কেউ যদি এসে প্রমাণ সহ না নিয়ে নিতে পারে, সেই টাকাটা তখন তোর হয়ে যাবে। আচ্ছা, তাহলে 1 মাসের মধ্যে কেউ টাকাটা না নিলে টাকাটা আমি পাবো, তাই তো কইলেন? হ্যাঁ, তাই করলাম। তুলি ওকে দিয়ে যাতে। ওহ মাই গড, আমার সারাদিনের পড়াশোনা জাহান নামে গেল। নে চল। আফা, আমি যদি ওই ফাউন্ডার লস সেকশনে গিয়া থানার ওই ফাউন্ডার লস অফিসে গিয়া যদি টাকার কথা প্রতি সপ্তাহে দিগায়, আমার কইব তো? না, কইব না, কারণ তুই ফাউন্ডার লস্টে গেলে ওরা তোকে কিছুই বলবে না, কিন্তু তুই যদি লস্ট অ্যান্ড ফাউন্ডে যাস তাহলেই তোকে ওরা ইনফরমেশন দেবে। ও, ওই দুইটা আলাদা অফিস বুঝি? হ্যাঁ। আচ্ছা কাদের, তুই যদি সত্যি সত্যি এত টাকার মালিক হয়ে যাস, একেবারে প্রথমে তুই কি করবি? সবার প্রথমে খাবো আমি নিজের একটা ফটো তুলব। আমি কখনো নিজের ফটো তুলি নাই, ফটোটা রেখে বড় কইরা বাঁধাবো, তারপর কাজ দিয়ে থাকবো। এরপর এটা দেশে আম্মা, ভাইজান আর বোনদের দেখবার জন্য পাঠিয়ে দেবো। তুই তো নিজের ছবি প্রতিদিনই আয়নাতে দেখিস কাদের, তাতে হয় না? কি যে কম তুলিও বা, আয়নাতে তো নিজে দেখতে সুন্দর লাগে না, কিন্তু যারা বড় করে ছবি দেয়ালে টাঙায় রাখে সব করলে সেখানে সুন্দর লাগে। লন তুলিয়া পা থানায় যাই। চল। ওয়ালাইকুম আসসালাম মাস্টার সাহেব। নীলিমা বাসায় আছে, একটু কথা দরকার ছিল। হ্যাঁ কাজল, বসুন, আমি ডেকে দিচ্ছি। কাজল, কাজল, কাজল বাড়িতেই আছে, একটু রান্নাঘরে ব্যস্ত মনে হচ্ছে, চলে আসবে, বসুন। কি ডাকছিলে? হ্যাঁ মাস্টার সাহেব একটু দেখা করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে প্রায় 1.5 মাস হলো আপনাদের আত্মীয়তা উপভোগ করেছি। আপনারা থাকতে দিয়েছেন, 3 বেলা খেতে দিয়েছেন, আপনাদের পরিবারের সবার সাথে একটা সম্পর্ক গড়ে উঠেছে। এটা আমার খুব সৌভাগ্যের ব্যাপার। কিন্তু দুঃখের বিষয়, আজকে সন্ধ্যা 7টার পাঁচে আমি আমার গ্রামের বাড়িতে ফিরে যাচ্ছি। চলে যাচ্ছেন আজকে সন্ধ্যায়? জি, তাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে আসলাম। আপনাদের এই যে মেয়ে তুলি, মিষ্টি আর তাদেরকে দেখতেছেন আগে, তোরা খুবই ভালো মানুষ। আমি ওদেরকে একটু শুভেচ্ছা জানাতে চাই। তুলিও কাদের তো একটু থানায় গিয়েছে, আর মিলি তো এখনো স্কুল থেকে ফেরেনি। তুলি কাদের থানা গিয়েছে কেন? ওরা ফেরত আসলে ওদের মুখেই শুনে নেবেন। কেন? পাইছি পাইছি, এই তো, পুরো মনে হচ্ছে 25,000 পাইছি পাইছি, পুরো 25,000 পাইছি। ছোট খালু, পুরো 25,000 টাকা পেয়ে গেলি? দেখাবো এই দিদা। এত টাকা কেউ দাবি করলো না। আচ্ছা খালু, আপনি তো ব্যাংকের অফিসার, এই টাকা আমি ব্যাংকে জমা রাখলে বুড়া বয়সে তার খাওয়ান পড়ানোর চিন্তা করা লাগবে। সেই কথা তো কিছুটা ঠিক, কিন্তু ধর যদি কোনো খারাপ অসুখ হয়, তখন হাসপাতালে বা ডাক্তারের পেছনে অনেক টাকাই খরচ হয়ে যায়। কাদের, কোনো আজে বাজে খরচ করবি না। মনে রাখবি, এটা কিন্তু তোর রোজগারের টাকা নয়, এটা অন্য কারো রোজগারের টাকা। তোর ভাগ্য ভালো, তুই পেয়ে গেছিস, কিন্তু সবার ভাগ্য তো এত ভালো হয় না কাদের। অনেকের অনেক কষ্টর মধ্যেই বেঁচে থাকতে হয়। এই মাস্টার সাহেবের কথাই ভেবে দেখ, উনি একজন গরিব শিক্ষক, অবসরপ্রাপ্ত, টাকা পয়সার প্রয়োজন ওনার সবসময় থাকবে। আচ্ছা, আমি শুনলাম কাদের রাস্তায় কিছু টাকা পেয়েছে, কিন্তু মালিক জানা নেই। আপনি ঠিকই ধরেছেন।
একটু শোনো। আচ্ছা আমি ট্যাক্সি আসছি। বলছি কি, তুমি তো ঠিক করেছিলে মিলির জন্য মাস্টার রাখলে তাকে মাসে 3,000 টাকা করে দেবে। স্যার তো মিলিকে পড়িয়েছে, এই 3,000 টাকা স্যারকে দিয়ে দেওয়া যায় না? না, ওনাকে 5,000 টাকাই দেওয়া উচিত। উনি মিলির জন্য যা করেছে এটা সাধারণ মাস্টাররা করতে পারবে না। আমি তোমার সাথে একমত। মাস্টার সাহেব, গত মাসখানেক ধরে আপনি মিলির পড়াশোনার জন্য যা করেছেন সেজন্য আমাদের তরফ থেকে একটা সামান্য রেমুনারেশন। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ছোট খালু, আমিও ভাইবা দেখলাম যদি আমি আমার টেয়া থেকে 2,000 টাকা স্যারে দেই তাহলে স্যারেরও একটু উপকার হইব, আর আল্লাহ আমার উপর খুশি হইব। আর লোকে বলবো কাদের দিলটা কি বড়, কি কইব না তুই আপা? বইব না মানে নিশ্চয়ই বলবে। তোকে আর টাকা খরচ করে ছবি তুলতে হবে না, তোর ছবি তো নিউজ পেপারেই ছাপা হবে। সেই ছবি তোর গ্রামের মানুষ দেখে বলবে আমাদের কাদের মিয়া মানুষের মতো মানুষ হয়েছে। স্যার এই টাকাটা রাখেন স্যার, আর আমার জন্য দোয়া করে কাদের ভাই মন ভালো। তাদের তোমার এই টাকাটা আমি রাখতে দিতে পারবো না। এই টাকা তোমার কাছে থাকে, তোমার দরকার হবে। এই দুর্লভ অভিজ্ঞতা, অবিরল ঘটনা, দুইটা মানুষের মহত্বের প্রকাশ, ধনী দরিদ্রের মধ্যে কোনো তফাৎ নেই। তাদের তোমাদের মতো মানুষ আছে বলে আসতে ইচ্ছে হয়। দোয়া করেন স্যার। আমি একটু মাহবুব সাহেবের সাথে দেখা করি। আপনি একটু বসেন, বড় ভালো মনে হয় ঘরে নাই, আমি ডাইকা দিতেছি। এই সিরাজুল স্যার। আসসালামু আলাইকুম মন্ত্রী। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। বিদায় নেওয়ার সময় হইল। আমি আজকে সন্ধ্যা 7টার বাজে আমার গ্রামের বাড়িতে যাচ্ছি। আপনার সুপারিশে আমার পেনশনের টাকা পাকাপাকি হয়ে গেছে। আমি যে কি পরিমাণ স্বস্তি বোধ করতেছি আপনাকে বোঝাতে পারবো। আর আপনার এই কৃতজ্ঞতার কথা আমার চিরজীবন মনে থাকবে। সিরাজুল স্যার, আপনাকে একটা কথা বলবো। এই স্বল্প সময়ের মধ্যে এসে মিলির উপর আপনি যে ধরনের একটা প্রভাব ফেলেছেন সেটা অনবদ্য। আপনি বলতে পারেন যে মিলির পড়াশোনার ব্যাপারে ওর মনোভাবটাই আপনি চেঞ্জ করে দিয়েছেন। এটা কিন্তু আপনার বিরাট বড় অবদান। কি বলো কাজল? জি স্যার, প্রথম দিকে আমার মনে বিরূপতা ছিল, আমি মানছি, কিন্তু আমি ক্রমশ বুঝতে পেরেছি আপনি মিলির দৃষ্টিভঙ্গি আর মনোভাবের যে পরিবর্তন ঘটিয়েছেন সেটা খুবই বিরল। আমি মুখ ফুটে কিছু বলিনি, কিন্তু আপনার কাছে আমরা খুবই কৃতজ্ঞ। আরে ওই তো মিলি মনে হয় চলে আসছে। স্যার স্যার দেখুন, যে গাছটায় আমি গাছ ছড়িয়েছি ওই গাছে তাড়াতাড়ি ফুল ফুটেছি, অন্যটায় ফুটছে নেই। আমার সত্যিই তো ফুল ফুটেছে। তুমি গাছের প্রাণ জাগাতে পেরেছো, তুমি ফুল ফুটাতে পেরেছো। তোমার জীবনে এরকম ফুল ফুটতে থাকবে মা। তুমি ভালো থেকো, সুস্থ থেকো, মানুষের মতো মানুষ হো মা, মানুষের মতো মানুষ হো। আমি সারা জীবন তোমার জন্য দোয়া করব। আমি আল্লাহর কাছে আপনাদের সবার জন্য দোয়া মাগব। আমি তাহলে এখন যাই। তো আপনার তো 7টার সময় বাস বললেন, তাই না? কতক্ষণ লাগবে যেতে? এই 4-5 ঘন্টা। বাস যদি মিস করেন, আপনি তো জানেন আপনার এখানে একটা থাকার জায়গা আছে। আপনি আবার ওই ঘুন্টিতে রাত কাটিয়ে দেবেন, ঠিক আছে? এই বাড়ি গল্প হয়ে থাকে।
আজও মেঝেতে পড়ে আছে ফেলে আসা এক দুপুর, মানুষগুলোর ভেতরে ভেতরে কে যে কতটা দূর। তবু আলো জলে উঠলে ফিরে আসে সেই সুর, নাম না জানা সব কষ্টের একটাই থাকে নূর। এই বাড়ি এই বাড়ি হাসে আর ভাঙে, এই বাড়ি এই বাড়ি ওই মনে দাগ রাখে। ও কেউ যায় কেউ ডাকে, এই বাড়ি গল্প হয়ে থাকে। জীবন এরকম হয় না, ভাবি একটা হয় আরেকটা বাহা। জীবন এরকম হয় না, হাসতে হাসতেই